বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিএসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা, এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর নির্দেশনা তারেক রহমানের। ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্ট কমিটির বৈঠকে মেলেনি সিদ্ধান্ত। হল কমিটির বিপক্ষে শিবির, পক্ষে ছাত্রদল। গুপ্ত চর্চা বন্ধ চায় বামরা। এবং জুলাই অভ্যুত্থানের 1 বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের পরিবর্তন হয়নি। অভিযোগ, ফোরাম নেতাদের সংস্কার প্রস্তাবে যুক্ত না করায় হতাশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি। নির্বাচন ব্যবস্থা থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে আনা এবার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিইসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। সে অনুযায়ী চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনকে। এরপর দিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় ইসি। এই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। ছুটির দিনে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন সিস্টেমের উপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। ইলেকশন সিস্টেমটার উপরে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ জানিয়ে সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন সিইসি। তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা ও ইসির তফসিল দেওয়ার মাস নির্ধারণের মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয় অবিশ্বাসের অবসান হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ তাদের। সহিংসতা রোধ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই জোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। 1 বছর আগে অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধে। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস, অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। বাইরের কোনো
শক্তি এসে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন দি ডে অফ ইলেকশন আপনি সেটা ম্যানেজ করতে পারবেন কিনা। মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। উনি কি আসলে নির্বাচনটা ওনার আন্ডারে করতে চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের? তাকে কমপক্ষে 3 মাস আগে ছেড়ে দিতে হবে, অথবা এই গভর্নমেন্টই যদি মনে করে তারা যে আমরাই কন্টিনিউ করব নির্বাচন, তাহলে তাদের নাম বদলায়া ওই আইনের বিধান মতে তাদেরকে শপথ নিতে হবে। আবার আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? সে তো রেজিস্টার্ড পার্টি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আরেকটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। যে সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীর প্রত্যাশা পূরণে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। ক্ষমতার সুবিধাভোগী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান বিএনপি নেতাদের। দীর্ঘ 6 বছর পর তৃতীয়বারের মতো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট গ্রহণের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, 5 আগস্টের পরে নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন, যেহেতু বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই 31 দফার বাস্তবায়ন। সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে তার দৃষ্টিতে টানতে চাই এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব মনে করি। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, সুবিধাবাদী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান তাদের। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারাও যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। ক্ষমতার যে চেয়ার গদিটা যে নরম, এটার মজা তারা পেয়ে গেছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র রাজনীতি ইস্যুতে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বৈঠক হলেও হয়নি কোনো সিদ্ধান্ত। সিন্ডিকেট সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এদিকে ছাত্র শিবির হল কমিটির বিপক্ষে অবস্থান নিলেও প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। প্রকাশ্য রাজনীতির পরিবর্তে গুপ্ত চর্চা বেশি ক্ষতিকর বলছে বাম সংগঠন। শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়ে দেন হল থাকবে ছাত্র রাজনীতি মুক্ত। এ নিয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ঘোষণাও দেন তিনি। শনিবার দুপুরে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। ঘণ্টাখানেক বৈঠক হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি প্রশাসন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ছাত্র শিবির আর উপাচার্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আবার আসার কথা না। কোনোভাবে আমার মতামতকে, আমার অধিকারকে বাধাগ্রস্ত করা বা চাপিয়ে দেওয়া, সেটি কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বকীয়তা বৈশিষ্ট্য রয়েছে এবং অতীত ইতিহাস ঐতিহ্য রয়েছে তার সাথে কোনোভাবেই সামঞ্জস্য না। ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলছেন, হলে প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ হলেও সুফল মিলবে না, বরং গুপ্ত কার্যক্রমের প্রভাব হবে আরও ক্ষতিকর। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে, তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না, বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে। রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছে প্রশাসন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণে গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। সকালে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব পুলিশ জানায় হত্যাকাণ্ডে অংশ নেওয়া 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানায় 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের বেকার শ্রমিকরা জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। তুহিন হত্যা মামলার অভিযোগপত্র 15 দিনে দেয়া হবে বলে জানান তিনি। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দম্ভক্তি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতারকৃতদের শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক, তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায় তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররনী সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 16 বছর সরকারি জমি দখল করে বস্তি বানিয়ে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। অভিযোগ আছে এ কাজে সহযোগিতা করে অবৈধ অর্থের ভাগ পেয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা। সম্প্রতি দুদকের মামলায় উঠে এসেছে এই দুর্নীতির চিত্র। গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর মিরপুরের পল্লব এলাকার 7 একরের ঝিলপাড় ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ 16 বছর ধরে বস্তির ঘরবাড়ি তুলে দখল রেখেছিলেন ঢাকা 16 আসনের সাবেক প্রভাবশালী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়। গ্যাসটা বা কারেন্ট পানি ইলিয়াস মোল্লা আমাদের বস্তিবাসীরা আইনে দিয়েছে, আমরা নিয়ন্ত্রণ করে সবাই
চলছি। জাগো লিগ্যাল জায়গায় হেরাই পাওয়া উচিত, আমরা এতদিন ছিলাম। দুদকের অনুসন্ধান বলছে ওই 7 একর জমি 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ হলেও 2008 সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী 16 বছর তিনি 650 থেকে 700 টিনের বস্তি তৈরি করে প্রতি মাসে ভাড়া সংগ্রহ করে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সম্প্রতি দুদক মামলা করেছে। গত 16 বছরে 37 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে 28 জুলাই মামলা হয়েছে। মামলা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি এই সাথে আরও সংশ্লিষ্টতা পাওয়া যায় সে বিষয়ে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গৃহায়ণের 3 কর্মকর্তার একজন নুরুল ইসলাম অবসরে গেছেন, আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনও দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি, তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক থেকে যে চাহিত তথ্যাদি ছিল সেগুলো আমরা ইতোমধ্যেই তাদের কাছে সরবরাহ করেছি, আর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে আইন অথবা বিধিবিধানে চলে সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা দেখে ব্যবস্থা নেব। সরকারি জমি দখল ছাড়াও ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। গত 10 দিনে কারিগরি সমস্যায় পড়েছে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইট। নানা জটিলতায় দাম্মাম, ব্যাংকক ও আবুধাবির পথ থেকে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো। ঘন ঘন কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজের পরীক্ষা নিরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 28 জুলাই থেকে 8 আগস্ট এই সময়ের মধ্যে আন্তর্জাতিক 3 রুটে কারিগরি সমস্যায় পড়ে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। এতে আতঙ্ক আর সমালোচনা যেন নিত্যদিনের মতো পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। পরিসংখ্যান বলছে গত 28 জুলাই দাম্মামগামী বিমানের BG349 ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে আসে। বোয়িং 777ER মডেলের উড়োজাহাজটি আকাশে 1 ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল 4টা 33 মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে। 6 আগস্ট বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পরে দুপুর 12টা 6 শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG388 ফ্লাইটটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট। নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকায় ব্যাক করে ফ্লাইটটি। পরে সন্ধ্যা 6টা 2 আরেকটি ফ্লাইটে ব্যাংককে পাঠানো হয় 146 যাত্রীকে। এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃখজনক হলেও সত্য, টয়লেটের ফ্লাশ কাজ না করায় 1 ঘন্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফেরানো হয় আবুধাবিগামী বিমানের BG388 ফ্লাইটটি। 7 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায়, কিন্তু উড়োজাহাজে থাকা 3টি টয়লেটের সব ফ্ল্যাশ কাজ না করায় ঢাকা ব্যাকের সিদ্ধান্ত নেয় পাইলট। হরহামেশায় রাষ্ট্রীয় এই ক্যারিয়ারের এমন দুর্দশা নিয়ে আশঙ্কা জানিয়ে নিয়মিত পরীক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে এয়ারক্রাফট পরিচালনার জন্য সে সবগুলো দেখা উচিত। সেকেন্ডলি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাইলটের যে লগ এন্ট্রি দেয় বা ডিফল্ট এন্ট্রি দেয়, ডিফেক্ট এন্ট্রিগুলো দেয়, এইটা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটা ডিফেক্ট এন্ট্রি দেওয়া হওয়ার পরে এটা আবার ম্যানেজ করা হয়, এটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, এইগুলোকে অডিট করা উচিত। আকাশপথে যাত্রী সেবাকে আস্থাজনক করে পরিষেবা দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন বক্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় আদিবাসী ফোরামের সভাপতি সন্তুল আরমার লিখিত বক্তব্য পড়া হয়। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন অনুভব করেনি সরকার। এ সময় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান তিনি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তুলে ধরা হয় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি। এই রাষ্ট্র তুমি দয়া করো, অন্তত দয়া করে তুমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করো। আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে এই 54 বছরেও পালিত হয়নি, আজও হচ্ছে না। কাদের বাধায় এটা হচ্ছে না এটা দেশবাসী জানে না। বৈষম্য বিলোপের কথা হচ্ছে, সেই প্রক্রিয়ায় আদিবাসীদেরকে এখন পর্যন্ত যুক্ত করা হয়নি। বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর শেষ হয়ে গেছে, কিন্তু আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি। বারবার রাষ্ট্র ব্যর্থ হয় আদিবাসী মানুষের অধিকার দিতে। সবার জন্য যাতে সমান অধিকারের ব্যবস্থা হয়, কিন্তু আমরা 1 বছর পরে দেখছি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তাদের নিজেদের সংস্কৃতি এবং তাদের জীবনচর্চার অধিকার তাদেরকে দেওয়ার মধ্যে সমস্যাটা কোথায়? বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লার্মা অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমে আদিবাসীদের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি অন্তর্বর্তী সরকার। আগামীর বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত শঙ্কায় ভরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন আদিবাসী জনগোষ্ঠী। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জাতিগত, ধর্মীয়, লৈঙ্গিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে তুলছে, যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের 1 বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। বলেন, একদিকে বিমানবন্দরে লাউঞ্জ হয়েছে, কিন্তু প্রবাসী শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা দেখা যায়নি। অর্থনীতিবিদরা বলেন, এই সরকারের অস্বচ্ছতা, স্ববিরোধিতা, জনগণকে গুরুত্ব না দেওয়ার লক্ষণই প্রমাণ করে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে প্রশাসনিক, সাংগঠনিক সংস্কারের পাশাপাশি সরকারকে পক্ষপাতিত্বহীন সমন্বয় করতে হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং সেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতে গেলে যে 4টা বৈষম্যের বিষয়ে আমরা বিশেষভাবে জানি: অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য। যে সরকার এই 4টা বৈষম্যের ক্ষেত্রেই যে দিকে যাওয়ার কথা, এই বৈষম্য দূর করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়ার কথা, তার উল্টো পদক্ষেপ নিচ্ছে। সরকারের পক্ষপাতহীন থাকতে হবে। সরকার যদি পক্ষপাত দুষ্ট থাকে, সরকার যদি অস্বচ্ছ থাকে এবং সরকারের ভেতরে যদি সমন্বয়হীনতা থাকে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় হবে। সময় সংবাদে আরো থাকছে। বিসিবিতে চলছে পরিচালনা পর্ষদের সভা, বিপিএল, সিএফও নিয়োগ সহ এজেন্ডায় আছে গুরুত্বপূর্ণ ইস্যু। ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজশাহী ও নাটোরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রাজশাহী সার্কিট হাউসে 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে তানোর থেকে বায়া পর্যন্ত রাস্তার প্রশস্তকরণ, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার 1তলা ভূমি অফিসের কাজের উদ্বোধন। এরপর নাটোরে যান উপদেষ্টা। কানাইখালী সহ দেশের 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। খেলাধুলার মধ্যে দিয়ে সকল পর্যায়ে মাদক সহকারে সমাজের যে অশুভ যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা সম্ভব, এবং উপজেলায় মাঠ, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ এবং তার ব্যবহারের মাধ্যমে আমরা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো, এটা আমরা বিশ্বাস করি। মসজিদ কমিটির রাজনৈতিক প্রভাব মুক্ত করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি জানান, মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হয়েছে, শিগগিরই গ্যাজেট প্রকাশ করা হবে। উপদেষ্টা জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে 190 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। আপনারা এখানে এসেছেন, যারা এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জানাচ্ছি। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি এবং আমাদের মিনিস্ট্রি সচিব পর্যায়ের একটা পাওয়ারফুল কমিটি রিভিউ করছেন। এক সরকার আসলো, নির্বাচনের মাধ্যমে আরেক সরকার আসবে, এই যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা, এটা যদি ব্যাহত হয় তাহলে দেশের উপর স্বৈরাচার মাথাছাড়া দিয়ে ওঠে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগী ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র জনতা। সকালে 13তম দিনের মতো নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায়নি। এই সিন্ডিকেট ভাঙতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। পাওনা অর্থ ফেরতের দাবিতে আবারও মানববন্ধন করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের ভুক্তভোগী গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। অভিযোগ করেন, অনলাইনে পণ্যের অর্ডারের মাধ্যমে গ্রাহকদের 650 কোটি টাকা আত্মসাৎ করেন কিউকম এর সিইও রিপন মিয়া ও তার সহযোগীরা। টাকা ফেরত দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে 4 বছর ধরে প্রতারণা করে আসছে বলেও জানান ভুক্তভোগীরা। অবিলম্বে কিউকম ও ফস্টার গেটওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। কাপড়ে কাপড় পরার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে রিপন আমাদেরকে যেভাবে জিম্মি করে রেখেছে, এটা থেকে আমাদের মৃত্যু একই সমান। থানা থেকে আমরা যখন মামলা দিতে যাচ্ছি আমাদের কোনো মামলা নেয় না। আমাদের এই টাকাগুলো ভোক্তা অধিদপ্তর এবং মিনিস্ট্রির মাধ্যমে দ্রুত ছাড়করণ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারপরেও সে আইনের ঊর্ধ্বে। স্বাধীন দেশ, এই দেশে কোনো ইস্কমার বাটপারের জায়গা হবে না। স্টার্টআপে বিনিয়োগের জন্য 1200 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 700 কোটি টাকা এসেছে ব্যাংকগুলো থেকে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, ভেঞ্চার ক্যাপিটাল সফল হলে দেশে কর্মসংস্থান বাড়বে। সেলিয়া সুলতানার রিপোর্ট। মধুরচর থেকে আব্দুল বাসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি বাজারে। তবে 7 মন পেঁপের 4 মনের দামই যাবে বাজারে আনতে লরি খরচা আর শ্রমিকের মজুরিতে। যদি জানতেন কোন বাজারে দাম বেশি, তাহলে হয়তো সেখানেই তিনি যেতেন। জমিতে ওটা হলো মায়ের সার গেছে, অত হিসাব রাখি না আমরা। 428 টাকা দেওয়া লাগবে। তারপরে যে পলির দাম আছে, গাড়ি ভাড়া, কেয়ারিং আছে, মিলা জুলে যদি বাজার 10 টাকা চালি করে থাকবি। আব্দুল বাসেরের মতো কৃষকদের জন্য 2 যুবক গড়ে তুলেছেন কৃষি সহায়তা সেবা উদ্যোগ ফসল। কৃষকরা কিভাবে ভালো দাম পাবেন, কোন বাজারে আজকের দর কেমন, ফসল বিক্রির ভালো দামের সময় কখন হতে পারে, তার পূর্বাভাস দিতে নিজেরা তৈরি করেছেন প্রযুক্তি বা অ্যাপ নির্ভর ডাটাবেস। এরই মধ্যে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাংকে গেলেও সে অভিজ্ঞতা তিক্ত। আমাদের এখন গ্রো করার জন্য জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। প্রথমত 2-1টা ব্যাংক তো আসলে জানি না, মানে আমি নিজে পার্সোনালি হচ্ছে পিডিএফটা শেয়ার করেছি ব্যাংকের সাথে যে ভাই এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেন এটা। সাকিব হোসাইনের মতে, দেশীয় ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ পেলে প্রান্তিকের কৃষকের মাঠ থেকে মূল্যস্ফীতির চাপে থাকা খাবারের মূল্যে প্রভাব রাখতে পারে তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র এসব উদ্যোগ। ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন একটি প্রতিষ্ঠান যারা সম্ভাবনাময় ছোট ছোট উদ্যোগ এবং স্টার্টআপগুলোকে আর্থিকভাবে বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বের অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মাইক্রোসফট, ইন্টেল, ইবে, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো ভেঞ্চার ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। বাংলাদেশেও যদি ভেঞ্চার ক্যাপিটাল সফল এবং জনপ্রিয় করতে হয়, সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক সহায়তা থাকতে হবে, ঠিক একইভাবে নীতি সুবিধা এবং বিশেষ করে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে 42টি ব্যাংক থেকে 700 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 500 কোটি টাকা পুনরুদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। অনেকে প্রাথমিকভাবে বলে দিবে যে 1200 কোটি টাকায় কী হবে। আমার প্রশ্ন হলো 1200 কোটি ইজ গ্রেটার দেন জিরো, এটা মনে রাখতে হবে, যে তহবিলটা ছিল না। এই 1200 কোটি টাকা যদি পর্যাপ্ত না হয়, বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি খুশি হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে স্টার্টআপ বিনিয়োগে ঝুঁকি বেশি, আবার সফলতাও বেশি। একই সাথে স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল দেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে মেধা পাচারও কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 5টা প্রতিষ্ঠানকে একসাথে টাকা দিব, 2টা টিকবে, 2টার মধ্যে রিটার্ন আসবে, কোনোটাতে 50%, কোনোটাতে 60%। 5টার যে এভারেজ হবে, এভারেজ কিন্তু 10%-এর বেশি। ভালো ভালো ছেলে মেয়েরা এখন চলে যাচ্ছে স্টার্টআপে, আর যদি স্টার্টআপ সাকসেসফুল না হয় তারা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে মেধা লালনের একটা সুযোগ সৃষ্টি করার জন্য সামগ্রিকভাবে, যেটা ভবিষ্যতে আমাদের নীতি প্রণয়নও কাজে লাগবে, এই সমস্ত সাকসেসফুল ইয়াং ব্রিলিয়ান্ট এন্টারপ্রেনার তাদেরকে রাখা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বছরের পর বছর চলা বড় বড় প্রকল্পে নগরের সড়কগুলোর বেহাল দশা। কাজ শেষ হওয়ার পরও অনেক সড়ক মেরামত হয় না, আর এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার জলাবদ্ধতা। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কটির নিমতলা এলাকায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ করছে সিডিএ, অন্যদিকে সুয়েরেজ প্রকল্পের কাজ করছে ওয়াসা। আর এসব কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চারদিকে বেষ্টনী দিয়ে সড়কের অর্ধেক অংশে চলছে এসব কাজ। বছরের পর বছর নগরীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের জেরে সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ি কাইতে হয়ে যায়, বা আমাদের একটা বল্টু ভেঙে যায়, স্পিন সেট ভেঙে যায়, টিফিন সেলে আঘাত আসে। ডিএনএ আধা ঘন্টার ডিএনএ 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উঠে যায়, দ্বিতীয়ত প্রচুর জ্যাম। ওইখানে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা পা গাড়ি এখন ভিক্ষা করতে আছে। শুধু এই সড়ক নয়, সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নগরীর ইপিজেড, হালিশহর, বড়পোল, পাঠানটুলি, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার সড়কের এমন বেহাল দশা। কাজ শেষে সড়কগুলো মেরামত করা হয় না ভালো করে, ফলে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তাগুলোর। এর সঙ্গে টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এখন নাজুক। ওরা স্বাভাবিকভাবে রাস্তাটা ভালোভাবে মেরামত করে না, ধরুন লোয়ার বিটগুলো বিছা দিয়ে গেছে। এখান থেকে চোলিং করছে এরা, এটা একটা চোলিং এর রাস্তা, এটা তো চিটাং বন্দরের সাথে, এটার সাথে সারা বাংলাদেশের সাথে কানেক্ট। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বর্ষা মৌসুম শেষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। সামনে যে আমাদের ড্রাই সিজন আসবে, তখন এই রাস্তাগুলো সব আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিং এগুলো অলরেডি আলোচনা হয়েছে, সেইটা তারা করে ফেলবে, ওই কার্পেটিং করে ফেলবে। বন্দরনগরী চট্টগ্রামে চলা মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। উন্নয়নমূলক কাজে সড়ক খোঁড়াখুঁড়ির জন্য দেশে রয়েছে সড়ক খনন নীতিমালা, যে নীতিমালা অনুসারে সড়ক খোঁড়ার আগে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আর পরে রাস্তা সংস্কারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে নীতিমালায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নীতিমালার কোনো বাস্তবায়ন থাকে না, ফলে বছরের পর বছর চলা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর কাছে রাস্তাগুলো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 বছর 8 মাস আগে চালু হওয়া আধুনিক দোহাজারি কক্সবাজার রেলপথ গতি এনেছে পর্যটনে, তবে বাড়িয়েছে ঝুঁকিও। এই পথে রয়েছে 72টি লেভেল ক্রসিং, যার মধ্যে মাত্র 16টিতে গেটম্যান আছে, বাকি 56টি পুরোপুরি অরক্ষিত। এসব অরক্ষিত ক্রসিংই হয়ে উঠেছে মৃত্যুফাত। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মাত্র সপ্তাহখানেক আগেই 2 আগস্ট রামুর রশিদনগরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গেটম্যানবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। যানটিকে টেনে হিচড়ে 1 কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রাণ হারায় একই পরিবারের 3 জন সহ চালক। প্রতিদিনই এই ট্রেন কখন আসে আন্দাজ করে পার হতে হয়। সিগন্যাল নেই গেটম্যান কিংবা ব্যারিয়ার।
দোহাজারী কক্সবাজার রেলপথে রয়েছে 72টি লেভেল ক্রসিং, কিন্তু গেট বা গেটম্যান আছে মাত্র 16টিতে। বাকি 56টি পুরোপুরি অরক্ষিত। প্রতিদিনই হাজার হাজার মানুষ এবং যানবাহন চলাচল করে এইসব অরক্ষিত পয়েন্ট দিয়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে আমাদের নিয়মিত দুর্ঘটনা হচ্ছে। রেল ক্রসিং এর জন্য কোনো ব্যারিকেড নেই, কোনো গার্ড নেই। গরু মারি গেলেও কিছু বলতে পারি না, মুষ মারি গেলেও কিছু বলতে পারি না। রেলের একজন লোক থাকা দরকার। জনগণ যদি সচেতন থাকে, তারা যদি একটু ধৈর্য ধারণ করে, একটু যদি সহিংস হয়ে ওঠে, তাহলে দুর্ঘটনাগুলো আমি মনে করি যে অনেকাংশেই এটাকে নির্মূল করা সম্ভব বা এগুলোকে লাগু করা সম্ভব। তবে রেল স্টেশনের মাস্টার বলছেন, জনসচেতনতা বাড়ানোই আপাতত একমাত্র ভরসা। যারা আপনার বাই রোড থেকে যারা আসে রেল লাইন ক্রস করে, তাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশ রেলের পক্ষ থেকে জিআরবি, আরএনবি এই ধরনের ক্যাম্পিং প্রোগ্রাম বিভিন্ন স্টেশনে পরিচালনা করে। গত 20 মাসে এই রেলপথে প্রাণ গেছে অন্তত 30 জনের। শুধু মানুষই নয়, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বছরে একবার বৃষ্টি হলে ভুগতে হয় সারা বছর। গত 2 যুগের জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছেন কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার 30,000 বাসিন্দা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করা হবে। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। প্রতিটি বাড়ির ভেতরে পানি, রাস্তাঘাট, উঠোন, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। কুমিল্লা শহরের চাঁদপুর মধ্যপাড়ায় বছরে একবার বৃষ্টি হলেই পুরো বছরের জন্য পানিবন্দী হয়ে পড়ে এলাকাটি। অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতীতে বাঁধ দিয়ে মাছের ঘেরি স্থাপন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ময়লা পানি দিয়ে চলাচল করায় চর্মরোগ দেখা দিয়েছে বাসিন্দাদের শরীরে। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি শহরের ভেতরে অথচ সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। এমন অবস্থা, স্কুল কলেজে যাইতে পারতেছে না মানুষ। এখানে পইরা মানুষের হাত পাও, অনেক লোকেরা অ্যাক্সিডেন্ট হয়েছে। পানির সমস্যা, মসুরি যাইতে পারি না, ঘর দুয়ার বাড়ি ঘর সব তল ভরে গেছে, শুধু এই খালটার করতে গিয়ে। মাছের চাষ করে, বুঝতে পারছেন নি, এই মরা গুন্তির মাঝে তারা বাঁধ দিয়ে রাখছে। উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়টি সমাধানে উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পানির প্রবাহ যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেগুলো সরানোর উদ্যোগ নিব এবং জলাবদ্ধতার এই নিরসনটা স্থায়ী সমাধানের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, যা যা করা দরকার, উপজেলা প্রশাসন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিবে। জেলা শহরের 5ধুবি ইউনিয়নের চাঁদপুর এলাকার 30,000 মানুষ এই জলজটের ভোগান্তিতে। সময় সংবাদ, কুমিল্লা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQER-এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 61, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 56%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 52, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 75%। রাজশাহী বিভাগে বায়ুমান 140, যা সহনীয়। আর্দ্রতা 57%। সিলেট বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুর মান 33, যা ভালো। বাতাসের আর্দ্রতা 64%। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 67%। রংপুর বিভাগের বায়ুমান 122, যেটি সহনীয়। বাতাসের আর্দ্রতা 62%। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 85, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনাতে 33 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 140। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের জবাবে দেশটির বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণা দেওয়ার পরই এমন সতর্ক বার্তা দিলেন পাকিস্তান ISPR-এর প্রধান। দুপক্ষের কথার লড়াইয়ের মধ্যে লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনারা। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আবারও নিজেদের সম্পৃক্ততার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল 10 মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। গোয়েন্দা সংস্থা বলছে এটি ভারতের নজরদারি ড্রোন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে বলেও দাবি নেতানিয়াহুর। সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর সতর্কবার্তা দিল পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশটির বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচি সহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকেই টার্গেট করার বার্তা দিলেন তিনি। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে আবারও নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। এ সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট অব পিস বলেও প্রশংসা করেন তিনি। যদিও ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি মানতে নারাজ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় স্থগিত করার খবর সত্য নয় বলে জানিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দেয়া এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী এগোচ্ছে। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে। এর আগে এক প্রতিবেদনে রয়টার্স দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার পর নতুন মার্কিন অস্ত্র ও বিমান ক্রয় পরিকল্পনা স্থগিত করেছে ভারত। এবারে খেলার খবর। বিভিন্ন এজেন্ডা নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিসিবি। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিসিবির বৈঠক নিয়ে সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোয়া ৩টা থেকে শুরু হয়ে কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে বোর্ড মিটিং যেটি আসলে শুরু হয়েছে সেটি চলমান রয়েছে। যে মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মাঝে কিন্তু রয়েছে বিপিএল এর আসলে যারা পুরো সত্তাটা কিনতে চায় বিপিএল এর সেই বিষয়টি, এবং এখানে আসলে 3টি দল এখানে লড়াই করছে এই বিপিএল সত্তা পাওয়ার ক্ষেত্রে। আমরা যেমনটা জানতে পেরেছি, আইপিজি একটি কোম্পানি রয়েছে যেটি আসলে আইপিএল সহ বিশ্বের আইপিএল, এলপিএল সহ বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো আয়োজন করছে। তাছাড়া আইএমজি একটি কোম্পানি রয়েছে যারা আসলে কোলাবোরেট করছে মাইন্ডট্রি একটি কোম্পানির সাথে, যেটি আসলে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি। তারা আসলে কোলাব করে বাংলাদেশ এই বিপিএল এর সত্ত্ব কিনতে যাচ্ছে। পাশাপাশি রয়েছে রিয়েল ইম্প্যাক্ট, যারা কিনা ব্রডকাস্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন যে টুর্নামেন্ট কিংবা সিরিজগুলো হয়ে থাকে ইন্টারন্যাশনাল, সেই সিরিজগুলো কিন্তু আয়োজন করে রিয়েল ইম্প্যাক্ট। এখন আসলে শেষ পর্যন্ত আসলে কাদের হাতে যায় সেটা হয়তো বা বোর্ড মিটিংয়ের পরে বোর্ড কর্তারা যখন ব্রিফ করবে তখন জানা যাবে। তবে এই 3টি প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু লড়াইটা চলছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলোর মধ্যে যদি আমি বলি যে কিউরেটর যিনি কিনা টনি হেমিং এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন, গামিনীর স্থলাভিষিক্ত হচ্ছেন, যদিও তিনি আসলে টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির। তাছাড়া রয়েছে আরও একটি বিষয়, সাইমন টফেল যিনি কিনা একজন খ্যাতনামা আম্পায়ার, যিনি তাকে আসলে নিয়োগ দেওয়া হবে কনসালটেন্ট হিসেবে আম্পায়ারিং সংক্রান্ত যেই বাংলাদেশের লোকাল আম্পায়ারদেরকে ডেভেলপ করার জন্য তার নিয়োগের বিষয়টি এখানে আজকে পাশ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস সিরিজ রয়েছে সামনে, শ্রীলঙ্কার মাটিতে হবে, সেই সিরিজের বাজেট পাশ করার বিষয়গুলো রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা মিটিং শেষ হলে আমাদেরকে বিষয়ে ব্রিফ করা হবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু জুমে যুক্ত রয়েছেন এই মিটিংয়ে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালন করল জাপান। শহরটির পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ ৯৫টি রাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নেন ২৫০০-এরও বেশি মানুষ। বিশ্বকে পারমাণবিক অস্ত্র অর্জন ও তা ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
1945 সালের 9 আগস্ট জাপানের নাগাসাকিতে ইতিহাসের ভয়াবহ পারমাণবিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রাণ হারান 70,000-এর বেশি মানুষ। শনিবার সেই হামলার 80তম বার্ষিকী পালন করল জাপান। স্থানীয় সময় সকাল 11টার দিকে পিস মেমোরিয়াল পার্কে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বিশ্বকে পারমাণবিক অস্ত্র অর্জন ও ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানান তিনি। যুদ্ধে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ জাপান। পারমাণবিক অস্ত্রবিরোধী মূলনীতিকে ধরে রেখে বিশ্বকে এই মরণাস্ত্র থেকে সরে আসার আহ্বান জানানোর দায়িত্ব জাপানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 95টি রাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নেন 2,500-এর বেশি মানুষ। ছিলেন বোমা হামলায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা, এখন থেকে পরিকল্পনা সাজানোর পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর নির্দেশনা তারেক রহমানের। এবং ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্ট কমিটির বৈঠকে মেলেনি সিদ্ধান্ত। হল কমিটির বিপক্ষে শিবির, পক্ষে ছাত্রদল। গুপ্ত চর্চা বন্ধ চায় বামরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।